নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। রাজনীতি বড় বালাই। রাজনীতির মূল উদ্দেশ্য একসময় যাই থাকুক, কিন্তু এখন খুব স্পষ্ট। রাজনীতি মানে ক্ষমতা দখল, অর্থনৈতিক ক্ষমতা, বাহুবল, প্রতিপত্তি ইত্যাদি। কিন্তু এই রাজনীতির অলিন্দে সৌজন্যতা হারিয়ে গেছে অনেক দিন। অনেকে ডুমুরের ফুল খুঁজে পেলেও রাজনীতিতে সৌজন্য খুঁজে পান না। সকাল থেকে রাত আমরা যেন অভ্যস্ত হয়ে গেছি একে অপরের বিরুদ্ধে কুৎসা করতে। কিন্তু রাজনীতির অর্থ আজ নতুন করে সত্যিই কাউকে বোঝানোর নেই। যেটা শ্রেষ্ঠ নীতি সেটাই রাজনীতি। কিন্তু রাজনীতি ক্রমশ পরিণত হয়েছে ক্ষমতার অলিন্দের একটা লড়াই। সেই রাজনীতিতে বা রাজনীতির পথ বেয়ে যারা হাঁটেন, অনেকে পাল্টে যান, অনেকে একই থাকেন। কিন্তু দিলীপ ঘোষের রাজনীতি একটা অন্য মাত্রা নিয়েছে। এই বাংলার রাজনীতিতেই আমরা দেখেছিলাম যে যখন দিলীপ ঘোষ তিনি বঙ্গ বিজেপির সভাপতি হলেন, অচেনা অজানা এক রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বিরুদ্ধে রাজ্যের শাসক দল অভিযোগ করতেন যে বাংলায় কুৎসার রাজনীতি নিয়ে এসেছেন দিলীপ ঘোষ। মাঠে ময়দানে সভা সমিতিতে তৃণমূলকে জবাব দিতে তিনি কার্যত নানা রকমের হুমকি হুঁশিয়ারির পথ নিতেন। কিন্তু রাজনীতির অলিন্দে হাঁটতে হাঁটতেই সেই দিলীপ ঘোষ পাল্টে গেলেন। তিনি এরপর বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হলেন। তারপর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, হেরে গেলেন। তিনি রাজ্য সভাপতি পদেও নেই। সেই দিলীপ ঘোষ বাংলার রাজনীতিকে এক নতুন পাঠ দিলেন, সৌজন্যের পাঠ। সেই পাঠ কজন নিলেন কজন নিলেন না সেটা আলাদা কথা, কিন্তু বাংলার রাজনীতিতে এক অনন্য নজির করলেন দিলীপ ঘোষ। এটা ঠিক যে গোটা বঙ্গ বিজেপি একদিকে, আর দিলীপ ঘোষ যেন একই পথের পথিক হয়েও অন্য সূত্রে অন্য রাস্তায় তিনি হাঁটছেন। তিনি বললেন যে তিনি সৌজন্যের নজির গড়তে চান। শুধু বললেন না, তিনি বিস্ফোরক হয়ে বললেন যে বিজেপি কার্যত দিশাহীন হয়ে হাঁটছে। এই বাংলায় বিজেপির যে সাংস্কৃতিক সৌজন্য না থাকার কারণে বিজেপি কার্যত এক কঙ্কালসার চেহারার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ বিজেপির মধ্যে সৌজন্যতা হারিয়ে গেছে। যারা এই মুহূর্তে বিজেপির রক্ষাকর্তা বিধাতা হয়েছেন এই বঙ্গ বিজেপিতে, তারা বিজেপিকে চেনেন না, বিজেপির সৌজন্যের রাজনীতি তারা জানেন না। কিন্তু কেন এইসব বলতে হলো দিলীপ ঘোষকে? কেন তিনি সৌজন্যতার পাঠ দিলেন বাংলার রাজনীতিকে? কেন? তার প্রেক্ষাপট কি থেকে শুরু, দেখুন। বাংলার রাজনীতিতে সৌজন্য আর ডুমুরের ফুল একই বিষয়। সকাল থেকে রাত শুধু পরস্পর কাদা ছোড়াছড়ি আর পাল্টা ব্যক্তিগত কটাক্ষ। তার মাঝেই যেন দিলীপের সৌজন্য বজ্রাঘাত। মমতার সঙ্গে এক ফ্রেম আর দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে গোটা বঙ্গ বিজেপিতে যেন এক ঘরে হয়ে গিয়েছেন দিলীপ। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল নয়, বরং দাবাং মুডেই স্পষ্ট করলেন তার অবস্থান। যেন তুলে ধরলেন বঙ্গ রাজনীতিতে অসৌজন্যের রাজনীতির কঙ্কালসার চেহারা। কিন্তু তাতে অবশ্য ক্ষতে প্রলেপ পড়বে কিনা তাতেও চিন্তিত নন তিনি বলে জানান দিলীপ ঘোষ। মন্দিরটাই মুখ্য, কার তৈরি সেটা বড় বিষয় নয়। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই। আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যাই। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখে। আমি এসেছি পশ্চিমবাংলায়, সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে। 2021 সালের পর থেকে বঙ্গ বিজেপিতে সন্দেহের বাতাবরণ। তাই পিছোচ্ছে বিজেপি। বিরোধী দল মানেই তাকে আইসোলেট করা অপসংস্কৃতি। এসবের হাত ধরে বিজেপি পিছোচ্ছে বলেই মত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অপসংস্কৃতির হাত ধরে পিছোচ্ছে বিজেপি। কর্মীরা পিছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের
অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। তাহলে বিজেপির সংস্কৃতি কোনটা? সমালোচকদের তারও উত্তর দিয়েছেন দাবাং দিলীপ। বললেন, শত্রুর ঘরে ঢুকে সৌজন্য দেখিয়েও পরিস্থিতি পাল্টালে সার্জিক্যাল স্ট্রাইকেও পেছোয় না বিজেপি। তুললেন অটল বিহারী ও নরেন্দ্র মোদীর সৌজন্য রাজনীতির প্রসঙ্গও। 2021 সালে বিজেপিতে আসারা বিজেপির সৌজন্যের রাজনীতি জানে না। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে, কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। সে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না। গোটা বঙ্গ বিজেপি যখন একসুরে, তখন দিলীপের পাশে দাঁড়ালেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপ দা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন, সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক, এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি না। দিলীপ ঘোষ যে সৌজন্যের পাঠ দিলেন, দলের সমালোচক নেতা কর্মীদের যে তা কান ঘেঁষে বেরিয়ে গেছে তা স্পষ্ট হয় বেলা বাড়তেই। দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে যাওয়াকে কেন্দ্র করে দিলীপ অনুগামীদের ঘিরে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা পার্টি অফিস চত্বরে উত্তেজনা, পার্টি অফিসে ঢুকতে বাধা, গো ব্যাক স্লোগান, বাদ গেল না কিছুই। বিজেপির দুপক্ষের মধ্যে বচসা থেকে চলে ধস্তাধস্তিও। কিন্তু কেন দিলীপের দীঘায় যাওয়া নিয়ে এত প্রতিবাদ বিক্ষোভ? সুকান্ত মজুমদার স্পষ্ট করেছেন, মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত, এই পরিস্থিতিতে দীঘায় গিয়ে তাদের উপেক্ষা করেছেন দিলীপ। হিন্দুত্বের যে আবেগ বেগ নিয়ে এগোচ্ছিল বঙ্গ বিজেপি, তাতে কি তাল কাটলো দিলীপের দীঘা সফরে? প্রশ্ন, তাহলে কি বাংলায় গৌণ সৌজন্যের রাজনীতি? মুখ্য হলো হিন্দুত্ব? বুধবার দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের। অনেকের প্রশ্ন, বঙ্গ বিজেপিতে যতটা অসন্তোষ, কেন ততটা ভাবিত নন কেন্দ্রীয় নেতৃত্ব? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। দিলীপ ঘোষ গর্হিত অপরাধ করেছেন, এমন কাজ করেছেন যে গোটা বঙ্গ বিজেপি তার নামে ঢিঢি ছিছি করছে, কিন্তু কিছু কেন বলছেন না কেন্দ্রীয় নেতৃত্ব? দিলীপ ঘোষ যদি দল বিরোধী কাজ করে থাকেন, তাহলে তাকে শোকজ করা হচ্ছে না কেন? এই প্রশ্ন পাল্টা তরফ থেকে তোলা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস করুন, আজকের আলোচনা দিলীপ ঘোষকে নিয়ে নয়। তিনি ব্যক্তি জীবনে কি করবেন, বিজেপির একজন নেতা কি করবেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় আজকে আগামী 1 ঘন্টা বাংলায় সৌজন্যের রাজনীতি। একসময় বাম আমলের একাধিক নেতৃত্বের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলতেন যে দেখুন সিপিএম এর নেতাদের মুখের ভাষা দেখুন, কি না বলেছেন অনেক নেতা। তারপর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এলেন, তার বিরোধী হিসেবে তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি ভাষায় আক্রমণ করতেন, তখন দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করত তৃণমূল। আজ তৃণমূলের নেতৃত্বরাই বলছেন দিলীপ ঘোষ একজন সফল রাজ্য সভাপতি বিজেপির, এবং তিনি সৌজন্যে নজির গড়ে দেখিয়ে দিলেন এটাই সৌজন্য হওয়া উচিত। বাংলায় সৌজন্যের রাজনীতি সত্যি কি ডুমুরের ফুল? আমি আলোচনায় যাব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাস্কর সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক। ভাস্কর, তাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। নীলাদ্রি, তাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য। চয়ন, আপনাকে স্বাগত। এবং রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত। আমি প্রথমেই আজকে নীলাদ্রিদা আপনার কাছে যেতে চাইব। নীলাদ্রিদা, আমি অবাক হয়ে যাচ্ছি
যে দিলীপ ঘোষ তিনি একটি মন্দির উদ্বোধনে গিয়েছেন। আমি সোজা সাপটাভাবে ভাবার চেষ্টা করছি। দিলীপ ঘোষ একটি মন্দির উদ্বোধনে গিয়েছেন। মন্দির হিন্দুত্বের প্রতীক, হিন্দুদের আরাধ্য দেবতা সেখানে থাকেন। কিন্তু বড় হয়ে উঠল কি যে তিনি কার সঙ্গে সোফা শেয়ার করেছেন। বড় হয়ে উঠল কি যে মুর্শিদাবাদে যখন হিন্দুরা আক্রান্ত তখন তিনি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে এক জায়গায় দাঁড়াতে পারেন, কিভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা একটা মন্দিরে তিনি যেতে পারেন। কার্যত অস্পৃশ্য হয়ে গেলেন রাতারাতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যদি এত বড় অপরাধ করে থাকেন, বঙ্গ বিজেপি শোকজ করছে না কেন? কেন কেন্দ্রীয় নেতৃত্ব চুপ করে রয়েছেন, কেউ কিচ্ছু বলছেন না? আজকের দিলীপ ঘোষকে দেখে আমার কেন জানি না 20 বছর আগে সর্বভারতীয় ক্ষেত্রে লালকৃষ্ণ আদবানি, খুব বড় নেতা, তার কথা মনে পড়ে যাচ্ছে। লালকৃষ্ণ আদবানি এই যে 1984 সালে বিজেপি 2টো আসন পেয়েছিল আর 1989 সালে সেটা বেড়ে 82 হয়েছিল, তার মেন কারিগর ছিলেন লালকৃষ্ণ আদবানি। সকলেই মানেন, ভারতীয় জনতা পার্টিতেও মানেন, বাইরেও মানেন। একইভাবে দিলীপ ঘোষ 2016 সালে বিজেপি 3টে আসন পেয়েছিল, 2021 সালে বিজেপি 77। এই 3 থেকে 77-এর যে যাত্রাপথ, তার মূল কারিগর দিলীপ ঘোষ ছিলেন বা তার নেতৃত্ব হয়েছিলেন, সেটা বাস্তব। কিন্তু 2005 সালে লালকৃষ্ণ আদবানি পাকিস্তানে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাকে সেকুলার বললেন, তার প্রশংসা করলেন। তারপর তাকে সাসপেন্ড করা হয়নি, তাকে শোকজ করা হয়নি, কিন্তু তিনি দলের মধ্যে ব্রাত্য হয়ে গেলেন। তাকে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হলো। রাজনাথ সিং তার জায়গায় দায়িত্ব নিলেন, আর তার ঠিক 9 বছর পর নেতৃত্ব নিয়ে নিলেন নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী আসার পর লালকৃষ্ণ আদবানি মূল স্রোত থেকে রাজনীতি সরে গেলেন, যদিও প্রেরণা হিসেবে থেকে গেলেন। আমার মনে হয় কোথাও দিলীপ ঘোষ আজকে হয়তো নিশ্চয়ই তার সদিচ্ছা ছিল, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তিনি কোনো পদে নেই দলের, যে কোনো মন্দিরে যাওয়ার তার স্বাধীনতা আছে, কিন্তু এই পদক্ষেপ নিয়ে আজকে নিশ্চয়ই কোনো শোকজ হবে না। বিজেপির সংস্কৃতিতে এই ধরনের পদক্ষেপের জন্য কখনো শোকজ অতীতে হয়নি, ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। কিন্তু কোথাও দলের কর্মীদের কাছে, দলের সমর্থকদের কাছে দিলীপ ঘোষ যে হিরো ছিলেন, দিলীপ ঘোষ যে তাকে লোকে সৌজন্যের রাজনীতির জন্য জানতো না, বাংলার বাঘ হিসেবে দিলীপ ঘোষকে জানতো। ঠিক যেভাবে লালকৃষ্ণ আদবানিকে কখনোই একজন সেকুলার রাজনীতিবিদ হিসেবে জানতো না, হিন্দুত্ববাদী রাজনীতিবিদ হিসেবে। আমি নীলাদ্রিদা, আমি একটু থামাচ্ছি। নীলাদ্রিদা, আমি একটু থামাচ্ছি। আমি একজন সাংবাদিক সত্তা থেকে আপনার কাছে প্রশ্ন করছি, মোহাম্মদ আলী জিন্নাকে সেকুলার বলা, আর আপনি দুটো প্রেক্ষাপটকে যেহেতু এক জায়গায় করছেন, মোহাম্মদ আলী জিন্নাকে সেকুলার বলা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে স্টেজ শেয়ার করা বা এক মঞ্চে বসে দুজনে খোশ গল্প করা এক? দেখুন সৈকত, দিলীপ ঘোষ প্রশ্ন করতে পারলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজেকে সেকুলার বলে দাবি করেন। তিনি যদি সত্যিই সেকুলার হন, তাহলে মানুষের ট্যাক্সের টাকায় তিনি মন্দির তৈরি করেন কি করে? দিলীপ ঘোষ সেই মন্দিরে যেতে পারেন, তিনি ঘোষিতভাবে হিন্দুত্ববাদী, তিনি কখনো সেকুলার বলে নিজেকে দাবি করেননি। সে প্রশ্ন তিনি করলেন না, মিডিয়ার সামনেও সে প্রশ্ন রাখলেন না। তার পরিবর্তে আমরা দেখলাম আমি নীলাদ্রিদা, একজন ব্যক্তিকে কি ডিক্লেয়ারে ভারতের সংবিধানে কোথাও লেখা নেই যে একজন মুখ্যমন্ত্রী বা আমাকে সেকুলার বলে আমাকে ডিক্লারেশন দিতে হবে? এরকম কোন ফর্ম অন্তত সেন্ট্রাল গভর্নমেন্ট বের করেনি। বরং সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে আপনি যদি মুসলিম হতে চান তাহলে আপনি সংখ্যালঘুদের দলে যান, বরং আপনি যদি হিন্দু হন আপনি মন্দিরে যান, যেমনটা আমরা করি। আমরা যে যার ধর্মে আমরা সেই ধর্মের ধর্মস্থানে যাই, সেগুলো রিচুয়ালস পালন করি। এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষে এরকম কোনো ফর্ম নেই যে আমাকে ফিল আপ করে বলতে হবে আই এম সেকুলার। আমার সংবিধান, আমার প্রিয়াম্বেল বলছে যে আমি সেকুলার। এই ভারতবর্ষে যারা জন্মান তারা প্রত্যেকে সেকুলার। যে মুসলিম মনে করেন তিনি সেকুলার নন, তিনি তো পাকিস্তানে থাকবেন, তিনি তো ইন্দোনেশিয়ায় থাকবেন। দেখুন, সেকুলার শব্দটা ভারতের সংবিধানের প্রিয়াম্বেলে যুক্ত হয়েছে। আমি বিরোধিতা করছি না, সমর্থনও করছি না। 1975 সালে জরুরি অবস্থার সময়, তার আগে কি ভারত সেকুলার ছিল না? নিশ্চয়ই ছিল। আপনি বলবেন নিশ্চয়ই ছিল, সেটা নিয়ে বিতর্কও থাকতে পারে, আমি সেটা বলছি না। আমি বলছি যারা নিজে সেকুলার বলে দাবি করেন তারা কি করে মানুষের ট্যাক্সের টাকায় মন্দির, মসজিদ, গির্জা তৈরি করেন? এ প্রশ্ন একজন হিন্দুত্ববাদী নেতা হিসেবে দিলীপ ঘোষ তুলতে পারতেন। আপনি আমায় বলুন, দিলীপ ঘোষ যে রাজনীতি
করে এসছেন 2016 থেকে 2024 অব্দি, সেই রাজনীতি কি সৌজন্যের রাজনীতি ছিল? তিনি এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পড়তে বলেছিলেন, তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন যখন তার পায়ে আঘাত লেগেছিল। সেটা কি সৌজন্যের রাজনীতি ছিল? লালকৃষ্ণ না, আডবাণী ঠিকই। আমি আমার অনুষ্ঠানের শুরুতেই নীলাদ্রিদা আমি এই উদাহরণ দিয়েই অনুষ্ঠান শুরু করেছি। এই উদাহরণ দিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছি যে দিলীপ ঘোষকে একসময় তৃণমূল কংগ্রেস বলতো যে এই দিলীপ ঘোষের মুখের ভাষা খারাপ, তিনি হুমকি হুঁশিয়ারি লাঠি সোঠা গলায় পা তুলে দেওয়ার রাজনীতির কথা বলেছিলেন। তিনি আজকে কি সৌজন্যের পাঠ দেবেন? কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় উঠছে যে দিলীপ ঘোষকে তৃণমূল মাফ করবেন বিজেপি রাতারাতি তাকে দাগী ঘোষণা করে দিল এক প্রকার অঘোষিত ভাবে, যে তিনি এমন অপরাধ করেছেন তাকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে, তার কর্মী অনুগামীদের বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। ভাবা যায়, এ তো মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হয়। কিন্তু নীলাদ্রিদা, আমি জানতে চাইছি একটাই জিনিস খুব স্পষ্টভাবে, যে দিলীপ ঘোষের অপরাধটা কি? কোন এমন অপরাধ করেছেন যা ভারতবর্ষে তিনি সংবিধান বহির্ভূত, বিজেপির সংবিধান বহির্ভূত কাজ করেছেন? কি অপরাধটা করেছেন ভাস্কর সিংহ রায়, আপনার কি মনে হচ্ছে? দেখুন, একটা বিজেপি দলে কোনো হিন্দু মন্দিরে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা আছে কিনা আমি জানি না। দিলীপ ঘোষ মহাশয় কোনো রাজনৈতিক সভাতে যাননি, কোনো অন্য দলের মিটিং এ যাননি। তিনি এই যে বলেছেন এটা সৌজন্য একটা মন্দিরের উদ্বোধনে তার ইনভিটেশন ছিল, সেখানে তিনি গেছেন। এবং পাড়ায় যদি কারোর কোনো বিয়ের অনুষ্ঠান হয়, এই সৌজন্যতার কথা বলতে বলেছেন, তাহলে কি তিনি অন্য দলের বলে তিনি যাবেন না? এখন এই যে রাজনীতিটা, আপনি যে হিন্দু মন্দির মসজিদ, মুসলমান সংখ্যালঘু, এই রাজনীতিটা বিজেপির মস্তিষ্ক প্রসূত, বিজেপি বার করেছে। ভারতবর্ষের রাজনীতির মধ্যে ধর্মের ব্যবহার প্রথম বিজেপি করে, এবং বিজেপি বিভিন্নভাবে সূক্ষ্মভাবে করে, স্থূলভাবে করে, সেটা পরের কথা। এখানে একজন হিন্দু, যদি এইভাবে দেখতাম যে একজন হিন্দু একটি হিন্দু মন্দিরে গেছেন, তাহলে অপরাধ নয়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে মন্দিরে গেছেন বলে আপত্তি, নাকি বাকি যারা বলছেন যে যারা কেন গেছেন তারা তো কোনো শোকজ করেনি, বরং দেখলাম দিলীপ ঘোষ মহাশয় বিজেপির নেতাদের প্রশ্ন করেছেন যে কারা বিজেপি, কোথায় ছিল, কে মমতার কোলে বড় হয়েছে, কিভাবে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি ওনার মতন করে উনি বলেছেন। দেখুন, একটা ঘটনা বুঝতে হবে যে আপনি বলছেন যে একটা জিনিস, এই মন্দিরটা, এই জগন্নাথ মন্দির, পুরীর মন্দিরে অনেক মানুষ ঢুকতে পারেনি তাদের নিয়ম অনুযায়ী, এই মন্দিরে কিন্তু অবারিত দ্বার সকলের জন্য। এবারে সেখানে কিন্তু অন্য ধর্মের মানুষও ঢুকতে পারেন, এরকম কোনো বিধিনিষেধ নেই। দিলীপ ঘোষের যাওয়াটাতে অনেক বিজেপির মধ্যে মানুষ, তারা অস্তিত্বের একটা সংকটের মধ্যে রয়েছেন। আপনারা জানবেন যে সেন্ট্রালে মেন যে ব্যাপারটা, এটা জানা গেছে প্রহ্লাদ যোশী আর ধর্মেন্দ্র প্রধানের একটা ইকুয়েশন আছে ভারতবর্ষের ওই সেন্ট্রাল সভাপতি হওয়ার ক্ষেত্রে। এই ইকুয়েশনের মধ্যে এরা পড়েছেন। আপনি এটাকে লিখে রাখতে পারেন যে উনি বিজেপিতেই আছেন, উনাকে এমন বলা হচ্ছে যেন উনি বিজেপিতে নেই আর তৃণমূলে জয়েন করে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি। গুলো বিজেপির লোকেরা বলছে, তৃণমূলে কেউ কিছু বলেনি। তাহলে তৃণমূল বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের আমন্ত্রণে যদি কেউ, মন্দির উদ্বোধনের আমন্ত্রণে যদি কেউ গ্রহণ করেন, সে কি আর সেকুলার থাকেন না? সে কি অন্ধ হয়ে যান বা কি হয়ে যান? সে এরকম কোন নিয়ম নেই। আপনি সঠিকভাবে বলেছেন যে এখানে এরকম ভাবে বিজেপিতে কোনো নির্দিষ্ট নিয়মে নেই, কিছুই নেই। কিন্তু এই অস্তিত্বের সংকটে যারা সমালোচনা করছেন তারা কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার লোক। উদাহরণ 1 আপনি দেখুন সৌমিত্র খান, উদাহরণ 2 দেখুন শুভেন্দু অধিকারী, উদাহরণ 3 দেখুন। আপনি বলছেন দিলীপ ঘোষকে ওনারা হিংসে করছেন? এরা হিংসা নয়, এরা একটা দেখুন, এক একটা দলের তো পরিকাঠামো ইকুয়েশন থাকে, সেখানে একটা কোনো অস্তিত্বের সংকট। বেশ, আমি একটু চয়নদার কাছে আসি। কুণালদা বলেছেন, আমি একটু চয়নদার করছি। কুণালদা ঠিকই বলেছেন, আমি একটুখানি বলি। কুণালদা ঠিকই বলেছেন। তপন শিকদারের পরে আপনি যদি ডেটা দেখেন, দিলীপ ঘোষের সময়তে কিন্তু বিজেপির সব থেকে বেশি 77টা সিট বা যা যা বলেছেন। আমি আসবো, আমি ওটা আমার দ্বিতীয় টপিক, আমি ওটাও আসবো, আমি ওই প্রসঙ্গেও আসবো। তার আগে একটু চয়নদার কাছে আসবো। চয়নদা, আমি একটা সময় আমার পরিষ্কার মনে পড়ছে যে এই বাংলা থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠক তিনি করেননি। কেন্দ্রীয় সরকারের ডাকা বিভিন্ন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। তিনি বলেছেন বৈমাতৃসুলভ আচরণ, বলতে দেন না, মাইক বন্ধ করে দেন, ইত্যাদি ইত্যাদি অভিযোগ করেছিলেন।
তখন আপনারাই বলেছেন, অনেকে বলতেন, বিভিন্ন মানুষ বলেছেন, এটা কি কেন্দ্রীয় সরকারের একটা বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন না? আমার মনে আছে এই ঘটনার কথাও, আপনারা একবার একটি বৈঠকে নবান্নে গিয়েছিলেন, সেখানে ফিশ ফ্রাই নাকি খাওয়ানো হয়েছিল, তারপর থেকে আজও সেই ফিশ ফ্রাইয়ের খোটা আপনাদেরকে শুনতে হয়। রাজনীতিতে তো সৌজন্য বলে একটা জিনিস থাকবে। এই যে ধরুন আপনারা এখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, কর্মী ইত্যাদি রয়েছেন, এর মানে কি যে চয়ন ভট্টাচার্য আজকে তৃণমূলের সঙ্গে একটি টিভি চ্যানেলের শো শেয়ার করেছেন বলে আপনাকে পাড়ায় বয়কট করে দেওয়া হবে? এটা তো সৌজন্য, এটাই তো রাজনীতির অংশ। রাজনীতি মানে তো আইসোলেশন নয়। ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট এজেন্ডা নিয়ে গিয়ে এইভাবে আলোচনা করলে ব্যাপারটা একটু অন্যরকম গুলিয়ে যায়। এখন আমরা আজকে কেন এসেছি সবাই জানে। আমরা আজকে একটা টিভি বিতর্কে অংশগ্রহণ করতে এসেছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে। কেউ সরাসরি এসেছে, কেউ সমর্থক হিসেবে এসেছেন। আমি যেমন সরাসরি এসেছি, কেউ কেউ সমর্থক হিসেবে এসেছেন, কেউ অন্য পরিচয়ে এসেছেন, দ্যাটস আনাদার থিং। কিন্তু আমার এখানে খুব স্পষ্ট বিষয়, একটা মন্দির তো মন্দির অবশ্যই আমাদের ভারতবর্ষে দুঃখজনকভাবে হলেও একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে গেছে। ধর্ম একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে গেছে, ধর্মের সঙ্গে রাজনীতি বেরানো হচ্ছে, ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু ঘটনাচক্রে গতকালের যে অনুষ্ঠানটা দীঘায় হয়েছিল সেটা রাজনৈতিক কর্মসূচি ছিল না, যদিও এই রাজনৈতিক রং আছে, সেটা আপনি সবাই জেনে গেছেন। দিলীপ ঘোষ ওই সৌজন্যের রাজনীতি করতে গিয়েছিলেন, পাশাপাশি এটাও ঘটনা উনি অন্য নিজের দলের কর্মসূচিতে ডাক পাননি বলে গিয়েছিলেন, এটাও শোনা গেছে। সনাতনী যে এটা শুভেন্দু অধিকারী করেছিলেন সেটাতে ডাক পাননি, এবং মূল বিষয়টা হচ্ছে যে এটার দীঘায় জগন্নাথ মন্দিরে করার প্ল্যানিংটা ছিল শুভেন্দু অধিকারীর, সেটা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্ট করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সহযোগিতা করেছিলেন সে সময়। কিন্তু গোটা ঘটনাটার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর একটা প্ল্যানিং তৈরি করলেন, এবং আরএসএস এর একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দিলীপ ঘোষ উপস্থিত হলেন। এর মধ্যে কোনো সৌজন্যের রাজনীতি আমি দেখছি না। দেখতে পাচ্ছি পারস্পরিক বোঝাপড়ার একটা জায়গা। অবশ্যই সেটা মন্দিরের রাজনীতিতে আমাদের সমর্থন নেই, তার মানে তারা কেউ করবেন না এমনটা তো নয়, করছেন তো। আমি খুব স্পষ্টভাবে যেটা বলতে চাইছি, এর মধ্যে দিলীপ ঘোষের সৌজন্য ইত্যাদি প্রভৃতি আমি দেখতে পাচ্ছি না। দিলীপ ঘোষ গেছেন, সনাতনীতে ডাক পাননি, সমালোচনা হচ্ছে। শুভেন্দু অধিকারী এখন যে জায়গায় গেছেন সেখান থেকে শুভেন্দু অধিকারীর লাইন দিলীপ ঘোষের লাইন এক নয়। মানে চয়নদা আপনি বলছেন শুভেন্দু অধিকারীর ওপর ক্ষোভেই কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে চলে গেলেন। আপনি দেখতে পাচ্ছেন কি সনাতনী যে এটা হয়েছিল, সম্মেলন হয়েছিল, যেটা শুভেন্দু অধিকারী করেছিলেন, তাতে দিলীপ ঘোষ ডাক পাননি। এই ব্যাপারটা তো স্পষ্ট, এবং উনি ওখানে কি দাঁড়িয়ে বলেছেন এমন অনেক অনুষ্ঠান রয়েছে শুভেন্দু অধিকারীর ঘোষিত কর্মসূচি যেখানে দিলীপ ঘোষকে বহুবার দেখা যায়নি। হ্যাঁ, এইখানে গতকাল উনি দিলীপ ঘোষ নিজে বলেছেন আমি ওখানে ডাক পাইনি। দুটোই ধর্মীয় অনুষ্ঠান ছিল। দিলীপ ঘোষের যে শুভেন্দু অধিকারী যেসব অনুষ্ঠানে দিলীপ ঘোষের দেখা যায় সেগুলো রাজনৈতিক কর্মসূচি ছিল। আমি পরিষ্কার কথা বলছি, আরএসএস এর একটা এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে পূরণ করলেন। সেই এজেন্ডায় আরএসএস এর কর্মী হিসেবে অবশ্যই এখানে কোনো যদি কিন্তু জায়গা নেই। আরএসএস এর একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দিলীপ ঘোষ উপস্থিত আছেন। এর মধ্যে আমি সৌজন্য দেখছি না, বরং আরএসএস এর প্রতি নিশ্চিদ্র আনুগত্য। আমি চয়নদা, আপনি যখন আরএসএস এর প্রসঙ্গ তুললেন, আমি একটুখানি গভীরে যাওয়ার চেষ্টা করি, বেশি গভীরে নয়, অল্প গভীরে। আমি জানতে চাই, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের যাওয়াকে সমর্থন করেন না বললেন দলগতভাবে। আমি যতদূর জানি, আপনারাও বলেন, আমি শুনি যে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস, রাইট, নাগপুর দ্বারা পরিচালিত হয় দিল্লি। আমি যদি আপনাদের বক্তব্যকে ধরে নিই, তাহলে সুকান্ত মজুমদার তো আরএসএস এর পুরনো কর্মী, আমরা সবাই জানি। তাহলে সুকান্ত মজুমদার সভাপতি কেন বলছিল শুধু বিজেপি সভাপতি? আমি বৃত্তটা কমপ্লিট করতে যাচ্ছি চয়নদা, আমি খুব স্পষ্টভাবে আমি বৃত্তটা কমপ্লিট করতে যাচ্ছি। আমি বলছি তাহলে কি এটাও গেম প্ল্যান? কি বলছেন তাই আমি কি না, আমি বলছি সুকান্ত মজুমদার যে বিরোধিতা করলেন, এটাও কি প্ল্যান অফ গেম? অবশ্যই অবশ্যই। আজকে যেটা বেঞ্চ মারামারি হলো সেটাও গেম প্ল্যানিং। এই নিয়ে কোনো সংশয় অন্তত আমাদের কাছে নেই। আমরা দেখতে পাচ্ছি আজকে অনুষ্ঠানটা কি নিয়ে হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাকসেস কোন জায়গাটায়, দিলীপ ঘোষের সাকসেস কোন জায়গায়। আজকে এই অনুষ্ঠানটা হলো 14 জন, আমার শহরে আমি যেখানে বসে আছি সেখানে মানে 20 মিনিটের দূরত্বে, গাড়িতে যাওয়া 20 মিনিটের দূরত্বে একটা হোটেলে 14 জন মারা গেছেন। তারা বেড়াতে এসেছিলেন আমার কলকাতায়, মারা গেছেন নেগলিজেন্স অফ কর্পোরেশন অ্যান্ড ফায়ার সার্ভিস। এইখানটায় 14 জনের মৃত্যুর নিয়ে যে আলোচনাটা হওয়া উচিত ছিল, সেই আলোচনা তো হচ্ছে না। হচ্ছে কি নিয়ে?
জানি হচ্ছে আমি আর আপনি কথা বলছি, আর আরেকটা ঘটনা আজকে ধরা পড়েছে সে হোটেল মালিক, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আপনারা দিতে পারতেন, সেটা নিয়ে আলোচনা হলো না। আমার কাছে খুব স্পষ্ট প্রশ্ন যে আজকে ন্যূনতম মজুরির দাবি শহীদ মিনার থেকে আমরা তুলেছি, সেটাও নেগলিজিবল, কিন্তু কি এলো আমার আলোচনার মধ্যে এলো মন্দিরের এই বিষয়টি, সেখানে দিলীপ ঘোষ গিয়ে সৌজন্য দেখেছেন না দেখাননি, তাতে কিছু এসে যায় কি? বিজেপির যে কর্মীটি নির্দয়ভাবে প্রহৃত হয়েছিলেন নির্বাচনের পরে, তাতে কি দিলীপ ঘোষের অ্যাটিটিউডে কি তার না, কোনো উপকার জয়ন্দা, হলো? আপনি নাকি যখন এত তৃণমূলের কনফিডেন্টলি যেসব বলছেন, কর্মীরা নিরন্তরভাবে জয়ন্দা, হচ্ছেন আপনি যখন এত দিলীপ ঘোষের কনফিডেন্টলি বলছেন, আপনি পরিষ্কার ভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে এটা সৌজন্য নয়। আমি একই সঙ্গে এটা না, জানতে এটা চাই যে আরেকটা সত্যি কি নবান্নে সিপিএম এর সঙ্গে সিপিএম এর সঙ্গে ফিশ ফ্রাই জোট হয়েছিল? আমি জানতে চাই, আমি না জয়ন্দা, আমি জানতে চাই, এক মিনিট, আমি জানতে চাই জয়ন্দা, সত্যি কি ফিশ ফ্রাইয়ে কোনো সমঝোতা হয়েছিল? এই প্রশ্ন তো আপনাদের শুনতে হয়, আমি তো এখান থেকে ফোন করতে বলছি। এই প্রশ্ন তো আপনাদের শুনতে হয় জয়ন্দা, যে ফিশ ফ্রাইয়ে কোন রকম সমঝোতা হয়েছিল কিনা। আপনারা কি সেটাকে সৌজন্য বলেছিলেন? সমঝোতা হয়েছিল কিনা আপনারা সেটা নিয়ে বলেছিলেন আপনি সৌজন্য। আলোচনা করুন। আমি সেখানে এসে বলে যাবো কে ফিশ ফ্রাই, কি ফিশ ফ্রাই, তারপরে কি ফিশ ফ্রাই হয়েছিল, সবটা বলে যাবো। আপনি একদিন আমাদের বাড়িতে গেলেও তো একদিন আসুন। ফিশ ফ্রাই নিয়ে তো, ফিশ ফ্রাই নিয়ে আমরা যতটা না বলেছি তার থেকে দিলীপ ঘোষ বেশি বলেছিলেন, দিলীপ ঘোষ বেশি বলেছিলেন, শুভেন্দু অধিকারী বেশি বলেছিলেন, ফিশ ফ্রাই খাওয়া বিরোধী দল টল এসব বলেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি আরএসএস এর ভূত নয়, আরএসএস ভূত থেকে আরে তাহলে লীলাদ্রি কোথায়? আরএসএস এর ভূত থেকে লীলাদ্রিকে দাও, আরে লীলাদ্রিকে আবার ভূত বলতে হয়, লীলাদ্রিকে এই লীলাদ্রি আরএসএস ভূত, আরএসএস ভূত আপনারা দেখেন, আরএসএস ভূত, আপনারা দেখেন আরএসএস এর আরএসএস ভূত, আরএসএস এর ভূত আপনারা দেখেন, আরএসএস এর ভূত আপনারা দেখেন। বেশ, আমি এক মিনিট, বেশ, এক মিনিট, আমি একটু সুভাষিস ব্যানার্জির কাছে আসবো। এক মিনিট, আমি একটু সুভাষিস ব্যানার্জির কাছে আসবো প্লিজ। আমি সুভাষিস ব্যানার্জির কাছে জানতে চাইবো, একটু আগে চয়নদা খুব স্পষ্টভাবে বললেন যে শুভেন্দু অধিকারীর ওপর ক্ষোভেই তিনি তারই গড়ে সেই দীঘাতে তিনি দিলীপ ঘোষকে দেখিয়ে দিলেন টিট ফর ট্যাট। আবার অনেকে এই সমীকরণও টানছেন যে শুভেন্দু অধিকারীর কথাতেই নাকি দিলীপ ঘোষকে মেদিনীপুরের আসন গত লোকসভা নির্বাচনে ছাড়া হয়নি, তারই কথাতেই নাকি তাকে দুর্গাপুর টিকিট দেওয়া হয়েছিল এবং শুভেন্দুর ঘনিষ্ঠ একজনকে সেখানে টিকিট পাইয়ে দেওয়া হয়েছিল। এটা রাজনৈতিক মহলে বিভিন্ন নিন্দুকেরা বলেন। সেইখানেই শুভেন্দুর গড়ে যে জমি একসময় শুভেন্দু অধিকারী দেখেছিলেন, সেই ছবি আজকে ভাইরাল বিভিন্ন জায়গায়, তিনি কোথাও দিলীপ ঘোষ তার মধুর প্রতিশোধ নিলেন বলে অনেকে বলছেন। আমি বলছি না, অনেকে বলছেন। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট আজ বহু পাওয়া যাচ্ছে, ভাইরাল হচ্ছে। আপনার কি মত? দেখো সৈকত, যদি অ্যালাউ করো আমি তার আগে দুটো একটা কথা বলতে চাই। তার প্রথম কথাটা হলো যে রাজনৈতিক পড়াশোনা করার সুবাদে দু একটা জিনিস ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছে এবং খুব ভালো লাগে সেই গল্পগুলো পড়তে। একটা গল্প খুব ভালো লাগে যে জ্যোতিবাবুকে কচুরি খাইয়েছিলেন বিধান রায়, তখন দুজনের খুব তীব্র বিরোধী। পরবর্তীকালে আমি শুনেছিলাম যেটা লুঙ্গি এবং ফতুয়া সুব্রত মুখার্জি বিভিন্ন সময় জ্যোতিবাবুকে দিতেন। এই সংস্কৃতিগুলো একটা রাজনৈতিক চরিত্র তৈরি করে, স্টেটসম্যানশিপ তৈরি করে। রাজনীতি মানে কেউ কারো শত্রু না। তোমার আমার আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার মানে এই নয় যে আমি তোমার প্রাণের পিছনে দৌড়াবো, তুমি আমার প্রাণের পিছনে দৌড়াবে। এই জিনিসটা পরিষ্কার প্রথমে বুঝতে হবে, কারণ বৃহত্তর রাজনীতি যদি আমরা করতে না পারি সেটা না রাষ্ট্রমুখী হয় না রাজ্যমুখী হয়, কোনো দিকেই যায় না, সেটা কোনো দলের উন্নয়নে কাজে লাগে না সেই জিনিসটা। এবং আরেকটা ব্যাপার বোঝার দরকার আছে, যে দুজন লিডারের কথা বললেন তার মধ্যে একজন লিডার অলরেডি রাজ্য সভাপতি হিসাবে প্রুভেন লিডার, উনি রেজাল্ট দিয়েছেন এবং উনার স্টাইল অফ পলিটিক্স যেটা আছে সেটা খুব অ্যাটাকিং এবং বারংবার উনি এমন একটা পলিটিক্স খেলেন যে পলিটিক্সটাকে আপেক্ষিকভাবে দেখে মনে হয় খুব একটা এফেক্টিভ হবে না, কিন্তু পরবর্তীকালে যখন তার রেজাল্ট এসছে, সেটা 19-এরই বলো বা 21-এরই বলো, সেই রেজাল্ট কিন্তু যে পর্যায়ে ছিল বিজেপি সেখান থেকে অনেকটাই উপরে উঠে আসার রেজাল্ট। সুতরাং এই ভদ্রলোক যে সাংগঠনিক ইমপ্লিমেন্টেশন গুলো ঘটিয়েছিল সেটাকে অস্বীকার করার জায়গা নেই। অন্য যে লিডারের কথা বললেন উনিও বড় লিডার, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তার তরফ থেকে যে রেজাল্ট আসা উচিত ছিল বা যে রেজাল্ট দেখা উচিত ছিল, একমাত্র কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো ছাড়া যে রেজাল্ট এক্সপেক্টেড দেখা উচিত ছিল সেটা দুঃখের বিষয় এখন অব্দি আমাদের চোখে পড়েনি। সুতরাং
যে মানুষটি আজকে একটা সৌজন্যের রাজনীতি করেছে, আমার একটা খুব টেকনিক্যাল প্রশ্ন, এই ইনভিটেশনটা কে দিয়েছিল? অবভিয়াসলি রাজ্য সরকার দিয়ে থাকতে পারে, অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে আসতে পারে, কিংবা ওই মন্দির কর্তৃপক্ষ থেকে আসতে পারে। যদি এই ইনভিটেশনটা দিলীপ বাবুকে না দিয়ে থাকে, দিলীপ বাবু এমনিই যায়, সেটা অন্য ঘটনা। কিন্তু যদি দিলীপ বাবুকে ইনভিটেশনটা দিয়ে থাকে, যে মানুষটা ইনভিটেশনটা দিয়েছে সে কি শুধুমাত্র দিলীপ ঘোষকে ইনভিটেশনটা দিয়েছিল, নাকি দলের অনেক অন্য লিডারদেরও ইনভিটেশনটা দিয়েছিল? যদি অনেক লিডারকে দিয়ে থাকে এবং শুধু দিলীপ ঘোষ একা যায়, আমি বলবো ইট ইজ এ স্টেটাস অফ রিপ্রেজেন্টেশন। কিন্তু যদি শুধুমাত্র দিলীপ ঘোষকে দিয়ে থাকে, সেটা রাজনীতি। এবং সেটার মধ্যে কোনোদিনই এই পার্সপেক্টিভটা বলা যেতে পারে না যে দিলীপ বাবু ওখানে গেছেন শুধুমাত্র ধর্মের জন্য বা মন্দিরের জন্য বা অন্য কোনো কারণে। আর কারণ একমাত্র একটা লিডারকে ইনভাইট করার জিনিসটা আমার মনে হয় না। এবং আপনি যে কথাটা বলছেন সুভাষিস বাবু, তার প্রেক্ষিতে আমি এক মিনিট, সুভাষিস বাবু যে কথাটা বলছেন, এক মিনিট, সুভাষিস বাবু যে তথ্যটি দিচ্ছেন তার প্রেক্ষিতে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে দিই। সেখানে একেবারে আমার যতদূর জ্ঞানে রয়েছে, শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করেছেন তাকেও ইনভিটেশন পাঠানো হয়েছিল বিরোধী দলনেতা হিসেবে, নন্দীগ্রামের বিধায়ক হিসেবে, ফলে দিলীপ ঘোষ ইনভিটেশন পেয়েছিলেন। আমি সুভাষিস বাবু আপনার কাছে আসছি, আপনার বক্তব্যই আমি নেব। একটা ছোট্ট কয়েক সেকেন্ডের বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা ৮ ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে ৬টায়। কোচবিহার থেকে কান্তি, বাঘমুন্ডি থেকে মারাসত, 23 জেলা, 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা। বিরতির পর ফিরে এসে আমি আবারও সুভাষিস বাবুর কাছে যাব। সুভাষিস বাবু, আপনি যেমনটা বলছিলেন, হ্যাঁ, এবার আমি একটা কথায় ভীষণভাবে আসছি। যখন আমরা আপনার সুবাদে জানতে পারলাম যে ইনভিটেশনটা সবার কাছে গিয়েছিল, যখন সবার কাছে ইনভিটেশন গিয়েছিল, দিলীপ বাবু সেটাকে রেসপন্ড করেছেন। আমার মনে হয় এখানে খুব একটা রাজনীতিকরণ করার উচিত হয়নি। কারণ একটাই, যে আমরা একটু বৃহত্তর রাজনীতিটা দেখাটা খুব দরকারি। আজকের ডেটে দাঁড়িয়ে যখন পুরো রাজনীতিটাই এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যখন একজন আরেকজনকে আক্রমণ করতে আমরা উদ্যোগী, সেইখানে দাঁড়িয়ে যদি কোথাও গিয়ে একটা মিলনের চিত্র পাই, সেটাকে দেখা উচিত। কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে গ্রাউন্ড লেভেলে যে কর্মীরা কাজ করছে, সেই কর্মীদের যে মানসিকতা, যে মনোবলটা আছে, সেটা যেন কোনোভাবে আঘাত না হয়। এবং এটাও বুঝতে হবে যে যদি সেই কর্মীদের সেই মনোবল আঘাত হয়, তার জন্য অ্যাটলিস্ট একটা অ্যাপোলজেটিক স্টেটমেন্ট যেন সেই নেতা দেয়। কারণ আমার রাজনৈতিক বিশ্বাস এবং আমার ধর্মীয় বিশ্বাস দুটো একই লাইনে যদি চলে, সেই ট্রেনের তলায় যেন আমার দলের কর্মীরা চাপা না পড়ে, তাদের আবেগটা চাপা না পড়ে। সুতরাং আমি যদি কোনো নিজের স্বার্থ বা নিজের ভালো লাগা, ভালোবাসাকে চরিতার্থ করতে কোনো রকম স্টেপ নিই, তাহলে আমার এটাও বোঝা দরকার যে স্টেপটা যেন আমার রাজনৈতিক কর্মীদের কষ্ট না দেয়। এই দুটো দায়িত্বই অ্যাজ এ লিডার কষ্টটা কি করে দেয়। মানে আমি বলছি একই গ্রামে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনার কথাই বলছি। আমি তো বললাম আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, মানে কষ্টই করতে হবে না, আমি একদম সার্ভিস দিয়ে দিচ্ছি আপনাকে। ব্যাপারটা হলো, ধরুন একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে যার বাড়ি পুড়ে গেছে, সে মানুষটা তার লিডারের দিকে তাকিয়ে থাকে যে মাসে সে কবে আসবে। যদি একদম গ্রাউন্ড লেভেলের কথা বলছেন, আমি ভারতীয় জনতা পার্টির কথা বলছি, সেখানে সে কোনো পঞ্চায়েতের কোনো গুন্ডা এসে পুড়িয়ে দিয়ে গেছে, ধরুন সেই লোকটা বসে থাকে যে কবে একটা দিলীপ ঘোষ, একটা সুকান্ত মজুমদার বা একটা শুভেন্দু অধিকারী তার গ্রামে আসবে, তার হাত ধরে সে দুঃখের কথাটা বলবে। তার যখন সে দেখে যে যারা পুড়িয়ে দিয়ে গেছে সে একটা অমুক তমুক রাজনৈতিক দলের লোক, সে যখন দেখে যে সেই রাজনৈতিক দলের অন্য কথাটা বলতে চাইছিলাম, একটা গ্রামে বা একটা শহরে বা একটা অঞ্চলে বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, বহু মানে সমর্থক থাকেন, যারা সমর্থক সাধারণ কর্মী থাকেন, তারা কি পারস্পরিক কোন সামাজিক অনুষ্ঠানে, আমি সেই কথাটা বলিনি, শেষ করে দিন না, সেখানে যদি কেউ কারুর বাড়িতে যায়,
তাহলে কি সেটা কি আমি সৌজন্য সেই বলা কথাটা যাবে না? বলিনি, আমি যেটা বলেছি আমি সেইখানে সেটা আপনি justify এবারে করেছি। সে তো স্থানীয় নেতা আছে, দিলীপ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে মন্দিরে গেছে বলে বিজেপির লোক মনে করবে যে বিজেপি আর তৃণমূল এক হয়ে গেল। না 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 না, এটা কি সেটা আমি রাজনীতি? বলিনি, সেটা আমি বলিনি। তাহলে এটা কি আমি বলবো? যেটা বলেছি আমি সেটা জাস্টিফাই করছি। আপনি কি ভেবেছেন সেটা তো আমি না, বলতে ওটা পারবো না। আপনি ভাবছেন যেটা না, যে আমার- ওই লোকটা না তাকিয়ে আমার মনে হয় থাকে, যে আমার কাছে সুভাষিস আসবে। বাবু যেটা না, না, বলছেন না, এক মিনিট আমার মনে হয় সুভাষিস বাবু যেটা বলার চেষ্টা করছেন এই বাংলায় যেটা দিলীপ ঘোষও আজকে বলেছেন যে 277 জনের মরদেহে তিনি মালা দিয়েছেন, ফলে সেই দিলীপ ঘোষ যিনি বিজেপির আবেগ, যিনি বিজেপির 277 জন, এক মিনিট 277টি দেহে যিনি মালা দিয়েছেন, সেই দিলীপ ঘোষ যদি যে দলের পক্ষ থেকে আক্রমণের অভিযোগ, তার পাশে যদি বসে দিলীপ ঘোষ আজকে সহাস্য বদনে আলাপ বা আড্ডায় থাকেন, কোথায় গেছেন সেটা ম্যাটার করছে না। এটা ম্যান টু ম্যান, এক মিনিট তাহলে আপনি বলবেন যে মুখদর্শন করা যাবে না। ফলে আমি ধরে নিচ্ছি যে তাদের মধ্যে কোথাও একটা এই বার্তা পৌঁছয় যে দিলীপ ঘোষ বোধহয় তৃণমূলে চলে যাচ্ছেন, কিন্তু দিলীপ ঘোষ একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে, তাদের সম্বন্ধে কি দিলীপ বলবেন? ঘোষ যারা একবার বিজেপি আবার তৃণমূল আবার আমি বিজেপি আসছি, আবার সেটাতেই তৃণমূল আসছি, আবার রসকদা, এক বিজেপি, মিনিট। তাহলে অর্জুন সিং এর আমি এক্সাম্পলটা সেটাতেই কি আসছি, বলবেন please, আপনারা? let me finish. I am not a political party, please. আমি যেটা খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করছি যে দিলীপ ঘোষ এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই প্রশ্নটা তুলছে কারা, যারা এই বিজেপিকে ভোট রাজনীতির স্বার্থে কিচ্ছু করেনি, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে ছিলেন, তারা এই প্রশ্ন তুলছেন, নাম্বার ওয়ান। আরেকটা কারা তুলছেন? প্রাক্তন বিভিন্ন নেতারা, যারা বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন, কিন্তু তাদেরও ভোট পার্সেন্টেজ বিজেপিকে কখনো হাত শক্তিশালী করেনি। ফলে এই যে দুটো প্রশ্ন আজকে দিলীপ ঘোষ তুলে দিলেন, যদি ধরেও নি দিলীপ ঘোষ আগামীকাল তৃণমূলে চলে যাচ্ছেন, কিন্তু এই দুটো প্রশ্ন তো দিলীপ ঘোষ সঠিক তুলে গেছেন। এই দুটো তো ফান্ডামেন্টাল প্রশ্ন নয়, এই দুটো তো একেবারে পরিষ্কার এমন দুটো প্রশ্ন যে অঙ্ক কষলে একটা ক্লাস 6 এর ছেলেও বুঝতে পারবে যে দিলীপ ঘোষ সঠিক কথা বলে গেছেন। আমি দিলীপ ঘোষের হয়ে কথা বলছি না, আমি বলতে চাইছি দিলীপ ঘোষের যে প্রশ্ন, সেই প্রশ্নটা তো খুব আক্ষরিক অর্থে একটা খুব সাধারণ প্রশ্ন। এবার কি বলেছেন দিলীপ ঘোষ, এবং পাল্টা দিলীপ ঘোষকে বা আক্রমণে কে কি বললেন, চলুন আপনাদেরকে সেটা দেখাই। নমস্কার। জল্পনা ছিল, কিন্তু চলেই যাবেন হয়তো ভাবেননি অনেকেই। দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন পরেই বিকেল 5:30 নাগাদ হাজির দিলীপ ঘোষ। স্বাগত জানিয়ে মন্দির ঘুরিয়ে দেখান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ মেজাজে আড্ডাও দেন দিলীপ। এতেই গেরুয়া শিবিরে কার্যত আকাশ ভাঙা বজ্রপাতের মতোই পরিস্থিতি। যদিও দিলীপ ঘোষ বলেছেন তিনি ভগবানের কাছে গিয়েছেন, কোনো পার্টির কাছে নয়। যারা বুঝবে না তাদের সুবুদ্ধি হোক। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে দেন। এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছি। রাজনীতির কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, মন্ত্রী করতে পারে না, পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। কিন্তু এই উত্তরে হয়তো খুশি নয় বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়েছেন এই সফর দল অনুমোদন করে না। মুর্শিদাবাদে যেভাবে হিন্দুরা মার খেয়েছে, তারপরও দীঘায় মন্দিরে অনুষ্ঠানে যাওয়া মানে সে ঘটনাগুলি অবজ্ঞা করা, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুভেন্দু বলেন কারো ব্যক্তিগত চলার ধরন নিয়ে তিনি মন্তব্য করবেন না, দল যা বলার বলবে। ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। তবে কোনো রাগঢাক না রেখে দিলীপকে চাচা ছোড়া ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খা। তিনি লেখেন, ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় দিলীপ বাবু তার আদর্শ নিদর্শন। বাবুল সুপ্রিয়, মুকুল রায়দের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। এ নিয়ে বৃহস্পতিবার দীঘার চা চক্রে জবাব দিলেন দিলীপ ঘোষ। বললেন, যারা বিছানা পাল্টায় তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে।
যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, রাতের জীবনে এক এক দিন এক এক রকম, তারা দিলীপ ঘোষকে ভোগী বলছে। মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিজেপির ছোট বড় কর্মী সমর্থকদের সমালোচনার ঝড়। সমালোচনার জবাবে চাচা ছোলা ভাষায় দিলীপ ঘোষ বলেন, দালালরা দলে আসার পর থেকে একটার পর একটা নির্বাচনে হারছে। আমি ৭৭টা বিধায়ক সাংসদ দিয়ে এসেছিলাম, আজ কি অবস্থা? কেন প্রতিনিধির সংখ্যা কমছে? তাদের প্রশ্ন করুন। 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল। প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতের বক্তব্য, দিলীপকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল। দলের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ। পাল্টা দিলীপ ঘোষ বলেন, দিলীপ ঘোষ মরে যাবে, কিন্তু বিজেপি ছাড়বে না। যদি পার্টি মনে করে দিলীপ ঘোষকে লাগবে না, সেটা আলাদা বিষয়। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা। দিলীপের দীঘা সফরে যখন বিজেপিতে তোলপাড়, তখন দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির অন্য নেতাদের আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের। সঙ্গে নাম না করে বিতলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও। নিজের সামাজিক মাধ্যমে এটা উল্লেখ করেছেন, দিলীপ ঘোষ বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, বিরোধিতাও চলবে, আক্রমণ করলে জবাবও যাবে। রাজ্য বিজেপিতে তপন শিকদারের পর সবচেয়ে গ্রহণযোগ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সফলতম সভাপতিও বটে। একই সঙ্গে দিলীপের দীঘা সফরে দেখা গেল দুই ভিন্ন ছবি। একদিকে দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠকের পর দীঘায় উঠল দিলীপ ঘোষকে তৃণমূলে স্বাগতম, আর কোলাঘাটে দিলীপ ঘোষের চা চক্রে উঠল গো ব্যাক স্লোগান। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি একটু নীলাদ্রিদা আপনার কাছে যেতে চাইছি। নীলাদ্রিদা, সৌমিত্র খান যা বলছেন যে মুকুল রায় বাবুল সুপ্রিয়দের তাড়িয়েছেন, সেটা হচ্ছে দিলীপ ঘোষ, এখন তিনি সে পথেই যেতে চাইছেন। মুকুল রায় বাবুল সুপ্রিয় এখন কোন রাজনৈতিক দলে আছেন? আমি জানতে চাইছি কাদের হয়ে ব্যাটিং করছেন সৌমিত্র খা? সৌমিত্র খা একটা সময় কোন রাজনৈতিক দলে ছিলেন, কোন দলের তিনি জনপ্রতিনিধি ছিলেন? ফলে সৌমিত্র খা আজকে যা বলছেন সেটা কি বঙ্গ বিজেপির সাপে বর হচ্ছে, নাকি বঙ্গ বিজেপির আসলে ক্ষতি হচ্ছে, কোনটা? দেখুন, সৌমিত্র খান যেটা বলছেন তাতে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে, কিন্তু আরো বড় ক্ষতি হচ্ছে দিলীপ ঘোষ যেটা বলছেন। আমরা দিলীপ ঘোষের সৌজন্যের রাজনীতির কথা বলছি আজকে, কিন্তু প্রশ্ন যেটা উঠে যাচ্ছে, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে সৌজন্য দেখাচ্ছেন, সেই সৌজন্য তার দলের সহকর্মী এবং সহ নেতাদের প্রতি কেন দেখাচ্ছেন না? কেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য তৃণমূল থেকে আসা নেতাদের প্রতি দেখাচ্ছেন না? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। একইভাবে অতীতেও প্রশ্ন উঠেছিল, মুকুল রায়ের প্রতি দিলীপ ঘোষ একই রকম সৌজন্য কেন দেখাননি? দিলীপ ঘোষের কারণেই কি মুকুল রায় সরে গেছিলেন? আরো প্রশ্ন উঠেছিল, একসময় চন্দ্রকুমার বোস বিজেপিতে যুক্ত হয়েছিলেন, তিনি যে বিজেপি থেকে সরে গেছিলেন এবং রাজনীতি থেকে সরে গেছিলেন, সেটা কি দিলীপ ঘোষের কারণে? দিলীপ ঘোষের সম্বন্ধে তথাগত রায়, তিনিও সভাপতি ছিলেন দলের, তিনি যে মন্তব্য করেছেন তাকে সভাপতি করা ভুল হয়েছিল। আমি একমত নই তথাগত রায়ের সাথে। দিলীপ ঘোষ নিশ্চয়ই সফলতম সভাপতি, কিন্তু প্রত্যেক সভাপতিরই একটা কার্যকালের এফেক্টিভিটির সময় থাকে, এটা সৈকত ভুললে হবে না। শুভেন্দু অধিকারী 2021 সালে দল ছেড়ে বিজেপিতে জয়েন করে তার প্রথম নির্বাচনে বিজেপির প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিধায়ক হয়েছেন। এটা কিন্তু দিলীপ ঘোষের যে কোনো অ্যাচিভমেন্টের থেকে অনেক বড়
বড় অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কারণ যে ৭৭টা আসন দিলীপ ঘোষ পেয়েছিল, সেই ৭৭-এর পেছনে কৈলাস বিজয়বর্গীর অবদান কি, মুকুল রায়ের অবদান কি প্রশ্ন থেকে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী যে মমতাকে হারিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা লেজেন্ড পশ্চিমবঙ্গের রাজনীতি, আমি স্বীকার করছি 100 বার, তাকে যখন হারিয়েছেন সেই অ্যাচিভমেন্টের কাছে কিন্তু দিলীপ ঘোষের যে অ্যাচিভমেন্ট সেটা সত্যিই ম্রিয়মান হয়ে যায়। ভবিষ্যতে কি হবে সৈকত আমরা ভবিষ্যতে দেখবো। না, আমি নীলাদ্রিদা একটা জিনিস না বলে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেক জায়ান্ট কিলার করেছেন তার রাজনৈতিক জীবনে, অনেক জায়ান্ট কিলিং করেছেন, রাজনৈতিকভাবে পরাজিত করেছেন। তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণতা, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এতগুলো সিটে বারবার করে জিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের রাজনৈতিক সবচেয়ে বড় কৃতিত্ব, কোনটাকে আপনি দেখছেন? মানে আমি বলছি যে ৭৭টা সিট জিতে এসে শক্তিশালী বিরোধী, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেইটা রাজনৈতিক প্রতিফলন বারবার করে বাংলা রাজনীতিতে নিয়ে আসা, সেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় সফলতা দেখি তিনি যখন কংগ্রেসে ছিলেন, এবং আপনি বললেন না যে সৌজন্যের রাজনীতি করে সুব্রত মুখার্জি, সোমেন মিত্ররা যখন বকলমে সিপিএম এর হয়ে কাজ করছিলেন, যেটা বিজেপিতে দিলীপ ঘোষ এখন করছেন বলে কেউ কেউ মনে হচ্ছে, তৃণমূলের কাজ করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে লড়াই করেছিলেন কংগ্রেস পন্থী, এই সিপিএম পন্থী কংগ্রেসে দাঁড়িয়ে তিনি লড়াই করেছিলেন। তিনি যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছিলেন, তিনি কিন্তু কোনো সৌজন্যের রাজনীতিকে পাত্তা দেননি। তিনি তরমুজ বলেছিলেন সুব্রত মুখার্জিকে, পরবর্তীকালে সেই সুব্রত মুখার্জিকে মাথা নত করে তৃণমূলে ঢুকতে হয়েছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তরমুজ বলেছিলেন, এবং সোমেন মিত্রকে তৃণমূলের আশ্রয় নিতে হয়েছিল এমপি হওয়ার জন্য, এটা ভুলে যাবেন না। এই দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন সৈকত, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। সুতরাং এটাকে ছোট করে দেখা যায় না। বেশ, আমি তথাগত রায়ের কথা আজকে উঠছে, সেই তথাগত রায় যিনি হারান, এনকেটিভি বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন আজকে এই সৌজন্যের রাজনীতি নিয়ে দিলীপ ঘোষ প্রসঙ্গে, শুনুন। লোককে বোকা বোঝানো ঠিক নয়। হ্যাঁ, নিজেকে শুধু চালাক মনে করা আর বাকি পৃথিবীর লোককে বোকা মনে করা ঠিক নয়, এইভাবেই দেখছি। এটা সৌজন্য বলে যদি বোকা বোঝানোর চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে নিজেকে একমাত্র চালাক আর রাজ্যের সমস্ত লোককে বোকা ভাবা ঠিক নয়। তলানিতে যাবার কোনো কারণ দেখি না। এই একটা ঘটনার জন্য, এরকম বহু ঘটনা ঘটেছে, এই একটা ঘটনার জন্য তলানিতে যাবার কোনো কারণ দেখি না। রাজ্যের মানুষের মধ্যে বিজেপির জায়গাটা এর চেয়ে অনেক বেশি পোক্ত, এবং বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়, তৃণমূলের মতো পার্টি নয় যে একটি ব্যক্তি চলে গেলে 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। অতএব একটি মানুষ কি করলেন না করলেন তাতে কিছু এসে যায় না। করছেন তো সততার পথ অবলম্বন করছেন তো, এবং মনে করছেন যে উল্টোপাল্টা বলে লোককে বুঝিয়ে দেবেন। এসব প্রলাপের উত্তর আমি দেব না। আমি তো আগেই বললাম যে এসব প্রলাপের উত্তর আমি দেব না। প্রলাপ বোঝো তো? প্রলাপ, লোকের খুব জ্বর হলে যখন উল্টোপাল্টা কথা বলে তাকে বলে প্রলাপ। প্রলাপের উত্তর কি কেউ দেয়? এই তথাগত রায় নির্বাচনে পরাজয়ের পর কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন। এই তথাগত রায় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিষ্কার বলেছিলেন শুভেন্দু অধিকারী যোগ্যতম লোক, তার হাতেই রাজ্যের বিজেপির পরিচালনার দায়িত্বভার তুলে দেওয়া হোক। তার মানে তিনি বকলমে কোথাও সুকান্ত মজুমদারের মানে বিজেপির রাজ্য সভাপতি নিয়েও খুশি নন। সেই কথাটাই তো একটু আগে দিলীপ ঘোষ পরিষ্কার বললেন যে তার ছেড়ে যাওয়ার পর বঙ্গ বিজেপির ক্ষতি হয়েছে, পার্সেন্টেজ ওয়াইজ ভোট কমেছে। এবং যদি রাজ্য সভাপতির নিরিখেই একজন রাজনীতিকের চরিত্র হিসাবেই তাকে দেখা হয়, তাহলে তো সত্যিই সফলতম দিলীপ ঘোষ। এবং সেদিক থেকে দেখতে গেলে বাকি যাদের আলোচনায় বারবার করে আসছে, আমি ভোটের অঙ্কের নিরিখে যদি দেখি, রাজনীতি তো ভোটের অঙ্কেই বিচার করা হয়, তাহলে সেক্ষেত্রে তো বাকিদের কোথাও নাম্বারিং কম, এবং সেক্ষেত্রে তো যা বলছেন তথাগত রায় বা যা বলেছেন তাতে মিলে যাচ্ছে হুবহু। সুভাষিস বন্দ্যোপাধ্যায় কি বলবেন? না, আমি একটা কথা, আমি নীলাদ্রি বাবুর কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার একটা কথা হচ্ছে, ধরুন আমি কথা বলছি, এরকম একটা সিচুয়েশন এলো যে উনাদের জন্য যে শুভেন্দু অধিকারী যে সিটটা উনি জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে, সেই সিটটা মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতেন, তাহলে 77টা 76 হয়ে যেত। পয়েন্টটা হচ্ছে 76টা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট না ওই একটা সিট বেশি ইম্পর্টেন্ট,
একটা গণতান্ত্রিক পরিকাঠামোটা সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়। আজকের ডেটে দাঁড়িয়ে বিজেপি যেই সাংগঠনিক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেই সাংগঠনিক অবস্থানে বেসটা যেটা তৈরি হয়েছে বাংলা, এটা অস্বীকার করার কোনো দরকারই নেই। এটা অঙ্ক, এর মধ্যে আবেগের কোনো জায়গাই নেই, এটা পরিষ্কার অঙ্ক, সিম্পল ম্যাথামেটিক্স। সেটা হলো 3 থেকে 77-এর যে রাস্তাটায় ওনারা পৌঁছেছেন, ধরে রাখো 3 থেকে, যদি তর্কের খাতিরে বলছি, 3 থেকে বিজেপি আজকে যেত 20-তে, তাহলে কিন্তু তৃণমূল অনেক বেশি সেফ পজিশনে থাকতো। সেই 20 থেকে 50, 50 থেকে 77 সেটা কিন্তু ঘটেনি। 3 থেকে 77 যেটা গেছে, যে 19টা সিট জিতেছে, এই প্রতিটা যে অঙ্কের হিসাবে বিজেপি সংগঠন বেড়েছে, প্রতিটা অঙ্ক বিজেপির সাধারণ কর্মীদের মধ্যে একটা মনের মধ্যে একটা বুলডোজ করেছে যে আমরা বিজেপি জয়েন করি, আমরা বিজেপি করি। এই করতে 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 আজকে বাংলার যেখানে লিমিটেড জেলার মধ্যে বিজেপি সংগঠন ছিল, আজকে বাংলার প্রতিটি জেলায় বিজেপি সংগঠন এসছে। আজকে গভর্নিং পার্টি হিসাবে তৃণমূল যে জায়গায় ছিল, তৃণমূলকে অনেক বেশি অসুবিধার মধ্যে ফেলেছে বিজেপি। আজকে সিপিএম এর ভোট ব্যাংক কমানোর জন্য বিজেপি অনেকটাই দায়ী। এই কারণটাই হয়েছে বিজেপি সাকসেস স্টোরির জন্য, আবেগের জন্য না। আবেগ ইম্পর্টেন্ট, কিন্তু আবেগ দিয়ে শুধুমাত্র রাজনীতি হয় না, আবেগের সাথে হচ্ছে ওই ডিজিটটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, একটা কথা যেটা বললেন সুভাষিস না, আমি বলছি সৈকত, যে কোন সময় ওই ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরেও কিন্তু কংগ্রেসের সিটের সংখ্যা বেড়ে গিয়েছিল, তারপরে আবার কিন্তু যেখানে পৌঁছে গিয়েছিল, ওইটা আবেগ। আপনি একটা জায়গা দেখতে পাবেন যে বিজেপি সাংগঠনিকভাবে, আপনি যদি বিজেপির ভোট পাওয়াটাকে সাংগঠনিকভাবে খুব ভালো জায়গা যদি মনে করেন, তাহলে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব কিছুদিন আগেই বললেন, তারা বুথ কমিটি ঘোষণা করা, সদস্যতা অভিযান, যে পার্টি প্রোগ্রামগুলো ছিল সেগুলো ব্যর্থ হয়েছে। মানে যা টার্গেট দিয়েছিল তার ধারে কাছে কেন, মানে তার কোনো মানে একদমই অনেক দূরের ধারে কাছে পৌঁছতে পারেনি। তাহলে সাংগঠনিকভাবে একটি দুর্বল সংগঠন এই বিজেপি রয়েছে এই পশ্চিমবঙ্গে। এবারে মাথাটা ওই উনার জন্যই করেছে, এর জন্য হয়েছে, এরকম কোনো বিষয়ের থেকে বড় কথা যে আজ জগন্নাথ মন্দিরে যাওয়ার মধ্যে দিয়ে আরেকবার বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতা, এই গোষ্ঠীদ্বন্দ্ব, এই বিষয়গুলো আরো সামনে এনে দিল। তাহলে এটা ছিলই। তাহলে একজন বললেন যে বিজেপি নাকি একটা একজনের তথাকথিত বললেন যে কোনো ব্যক্তি কেন্দ্রিক পার্টি নয়, একটা অনেকের পার্টি, ইত্যাদি ইত্যাদি। তাহলে একজন ব্যক্তির একটা মন্দিরে উদ্বোধনে যাওয়া, যিনি এখন এমপি নন, যিনি সরে গেছেন সভাপতি পদ থেকে, তার একবার মন্দিরে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ গ্রহণ করার মধ্য দিয়ে সমস্ত বিজেপির ওই তথাকথিত যারা অস্তিত্বের সংকটে ভুগছেন তাদের মন্তব্য করতে হচ্ছে। তাহলে ব্যক্তি কেন্দ্রিক বিষয়টাই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে। যে ব্যক্তি কেন্দ্রিক ব্যাপারে একটা সময় শুভেন্দু অধিকারী মনে করেছিলেন যে তার ব্যক্তি কেন্দ্রিক ওই একটা সিট, তার মানে আপনি বলছেন দিলীপ ঘোষ কোনো পদে না থাকলেও তার ক্যারিশমা যে আজকে বঙ্গ বিজেপির ভোটে কাজে লাগে, এইটা দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্টেজ শেয়ার করাতে পরিষ্কার সামনে চলে আসছে যে দিলীপ ঘোষের ক্যারিশমা, দিলীপ ঘোষের ইমেজ, দিলীপ ঘোষের হাওয়া আজও বঙ্গ বিজেপিতে কাজে লাগে এবং সেটা ব্যক্তি কেন্দ্রিক, এইটা প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি এটাই বোধহয় বলার চেষ্টা করছেন ভাস্করদা। না, সৈকত, আজকে দিলীপ ঘোষ মহাশয় বিয়ে করেছেন, বিয়ে সকলেরই জীবনে হয়েছে। আপনি মনে করুন বিজেপির কোন একজন অন্য কোন নেতা যারা আছেন, আমি কারো নাম করছি না, তাদের বিয়েতে কি এত কভারেজ পেত? দিলীপ ঘোষের একটা ক্যারিশমা আছে, একটা জনপ্রিয়তা আছে বলেই আপনারাও দেখিয়েছেন একটা মিডিয়া থেকে আরম্ভ করে। তাহলে দিলীপ ঘোষ সভাপতি না থাকতে পারে, দিলীপ ঘোষ ভোটে হেরে যেতে পারেন, কিন্তু দিলীপ ঘোষের একটা ক্যারিশমা, জনপ্রিয়তা আছে, যেটার জন্য এই জনপ্রিয়তা হারানো, অস্তিত্বহীন বা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা নেতারা তারা দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চয়নদার কাছে যাব। আমন্ত্রণ। চয়নদা, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে অনুষ্ঠান একদম শেষের দিকে যে দিলীপ ঘোষ যা করলেন সেটা নিয়ে বঙ্গ বিজেপিতে আলোচনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে, কিন্তু দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত কোনো শোকজ করা হয়নি, দিলীপ ঘোষকে নিয়ে কেন্দ্রীয় বিজেপি কোনো বিবৃতি দেয়নি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে দিলীপ ঘোষের এই গোটা ঘটনাটিকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির বিভিন্ন ছোট বড় নেতারা তারা এটাকে দেখছেন যে এটা কোথাও একটা এমন গর্হিত কাজ করেছেন যেটা বিজেপির ক্ষতি করেছে। কিন্তু আমি যদি তর্কের খাতিরে ঠিক উল্টো জিনিসটা ভাবার চেষ্টা করি যে দিলীপ ঘোষ কি কোথাও বঙ্গ বিজেপিতে একটা নজির সৃষ্টি করলেন, আপনি একটু আগে তার উত্তরে বলেছেন না। তাহলে দিলীপ ঘোষ কি আগামী দিনে তৃণমূলে যাওয়ার রাস্তা প্রশস্ত করছে বলে আপনার মনে হচ্ছে?
না, দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কিনা সেটা আগামী দিন বলবে। এই মুহূর্তে এই জায়গা বলার জায়গাতে আমি দাঁড়িয়ে নেই। খালি একটা কথা বলছি, দিলীপ ঘোষরা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে, যেটা সাম্প্রতিক কোনো বিজেপি নেতার মুখে আমরা শুনিনি, যে দেবদেবীকে এই রাজনীতির মধ্যে টেনে আনা ঠিক নয়। দেবদেবীকে কোনো ধর্মকে নয়, দেবদেবীকে কোনো রাজনীতির অঙ্গনে টেনে আনা ঠিক নয়। রাম মন্দির করবার পর আমরা উত্তরপ্রদেশের রেজাল্ট আমাদের খারাপ হয়েছে লোকসভা নির্বাচনে, এটা দিলীপ ঘোষ বলেছিলেন। এই যাওয়াটা, এই যে জগন্নাথ মন্দিরে যাওয়া, যদি সরকারিভাবে এটাকে মন্দির বলা হচ্ছে, সংস্কৃতি চর্চা কেন্দ্র বলা হচ্ছে, মানে হিন্দু, ওখানে যাওয়া, উনি বলছেন এটা রাজনীতির অঙ্গ নয়, এটা ওনার বক্তব্য। আগামী দিন কি হবে সেটা আগামী দিনই বলা যাবে। কিন্তু এই যে তাৎপর্যপূর্ণ মন্তব্য, এটা কোনো বিজেপির আগামী লাইন না একটা অংশের বক্তব্য প্রতিফলন, আমি সেটা জয়ন্দা, কিন্তু আপনি বলছেন যে খতিয়ে দেখা হিন্দু নিয়ে হয়েছে। বিজেপি যে লাইন ধরে অশ্বমেধের ঘোড়াটা ছুটিয়েছিল হিন্দু নিয়ে, সেইটা কোথাও একটা আঘাত পেল, বাধাপ্রাপ্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক প্রেমে তাকায়, এটাই বিজেপির মূল রাগের কারণ। এটা তো নিঃসন্দেহে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফট হিন্দুত্বের রাজনীতি, এটা বিজেপির পথের কাঁটা, এ নিয়ে কোনো সংশয় নেই। দ্বিতীয় কথা, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালে বা পাশে সিট শেয়ার করলে বিজেপিতে যারা মার খাওয়া কর্মী, তাদের কাছে বার্তাটা একরকম অন্যরকম যাবে, সেটাও একটা ব্যাপার, যেটা আমাকে সুভাষিস বলছিলেন। এটা খুব স্পষ্ট কথা। যারা মার খেয়েছেন একদম এলাকা স্তরে, আপনাকে জানিয়ে রাখি, 2021-এর নির্বাচনের পরে যখন বাবুল সুপ্রিয়, আমি যে এলাকার ভোটার, সে এলাকার বিধায়ক পদে প্রতিনিধি ছিলেন বাবুল সুপ্রিয়, তিনি যখন তৃণমূলে চলে যান, মানে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। তার আগে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে, যেহেতু 21-এ আমরা ক্ষমতায় আসছি, বিজেপি হাওয়া তুলে দিয়েছিল, বিজেপি কর্মীদের মারধর খেতে হয়েছিল, তারা দ্রুত মানে আর্থিক জরিমানা পর্যন্ত দিতে হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে চলে গেলেন, তখন তারা অত্যন্ত ডিসহার্টেড হয়েছিলেন, বাবুল সুপ্রিয়র প্রতি অনেক অশ্রদ্ধা মন্তব্য করেছিলেন। এই ঘটনাগুলো ইতিপূর্বে পশ্চিমবাংলায় যে না দেখেছে তা তো নয়। দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু দিলীপ ঘোষ যে কথাগুলো এই হঠাৎ বলা শুরু করলেন, সেটা যে কিছুটা রাজনৈতিক জল্পনা তৈরি করবে, এটা ভেবেই করেছেন। উনি হেডলাইনে থাকবার জন্য করেছেন, এবং দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই সাকসেসফুল। বেশ, আমি যদি এক লাইনে আজকের এই অনুষ্ঠানকে সাম আপ করার চেষ্টা করি, খুব স্পষ্টভাবে দেখবেন যে মূল দুটো বক্তব্য উঠে এলো। এক, দিলীপ ঘোষ যা করেছেন তিনি জেনে বুঝেই করেছেন, এবং তার একটা সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে তিনি করেছেন। আর দুই, দিলীপ ঘোষ যা বলছেন সেটা আসলে তার মনের কথা, তিনি সৌজন্যের রাজনীতি করার চেষ্টা করেছেন, কিন্তু পাল্টা তার বিভিন্ন রকম ন্যারেটিভ খোঁজার চেষ্টা হচ্ছে। এখন বাংলার সাধারণ মানুষ, শুভবুদ্ধি মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা ঠিক করুন এই দুটো মতের কোনটা ঠিক। যদি দিলীপ ঘোষ ভুল হন, তাহলে নিঃসন্দেহে দিলীপ ঘোষের বিরোধী মতামত আসবে, আর এই মতামত, পরের মতামত যদি ঠিক হয়, তাহলে দিলীপ ঘোষের পক্ষে মতামত আসবে। কিন্তু এটা তো সত্যি যে দিলীপ ঘোষ যে আজও বাংলার রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, সেটা বোঝা যাচ্ছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে গোটা বাংলার রাজনীতি যেভাবে আলোড়িত হচ্ছে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর,